বঙ্গবিজয় বিজেপির কাছে অধরাই থেকে যাবে যদি সময় মতো সঠিক পদক্ষেপ নিতে না পারে বঙ্গ বিজেপি। এই নিয়ে আজকে প্রতিবেদন শুরু করতে বসলাম। কেন বলছি এ কথা, আসুন একটু একটু করে কারণ বিশ্লেষণ করি। আমার এই প্রতিবেদন দেখে হয়তো অনেক বিজেপি নেতৃত্বেরই অসন্তুষ্ট হবে, তবে সোজা কথা সোজাভাবে বলাই ভালো। ইতিমধ্যেই বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্ব এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নিয়ে অনেক প্রশ্ন সাধারণ বাঙালি ভোটারদের মনে উঠে গেছে। যেমন ধরুন, ভারতের মাননীয় রাষ্ট্রপতিকে উত্তরবঙ্গে অপমান করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীর বিরুদ্ধে ভারত সরকার কি কোনো কঠিন পদক্ষেপ নিতে সাহস পাবেন, নাকি রিপোর্ট তলব করেই দায় সারবেন? জাস্টিক স্টেপ নেওয়ার ক্ষমতা বা আইনগত প্রভিশন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আছে, নেবেন কিনা সেটাই তো লাখ টাকার প্রশ্ন। এইভাবে সাথ দিতে দিতে কেন্দ্রীয় সরকার মমতা ব্যানার্জিকে মাথায় তুলে নিয়েছেন, আর মমতা ব্যানার্জি অবলীলায় ক্রমে এই সকল অপকর্মগুলি অবিরাম ঘটিয়ে চলেছেন। মমতা ব্যানার্জি কিন্তু বিজেপির উপর জাস্টিক স্টেপ নিতে এক মুহূর্ত চিন্তা করে না। মমতা সরকার মাননীয় মোদিজির মতো লোকের বা মাননীয় রাষ্ট্রপতিজির মতো একজন হাই প্রোফাইল নেতৃত্বের সভা করার অনুমতি দেন না বা মাঠের পারমিশন দেন না। বিধানসভার ভিতরে বিজেপিকে কোনো স্পেস দেন না। এসব ব্যাপারে মমতা ব্যানার্জির হিসাব খুব পরিষ্কার। তিনি যা করেন সব ভোটের নিরীক্ষে করেন। তিনি রাজ্য সরকারি কর্মীদের ন্যায্য পাওনা দিয়ে সুপ্রিম নির্দেশ সত্ত্বেও দেবেন না, কারণ রাজ্যের সরকারি কর্মীদের ভোট মমতা ব্যানার্জি পাবেন না ধরেই নিয়েছে। 18 লাখ সরকারি কর্মী ও পেনশনারদের ভোট না হলেও মমতা ব্যানার্জি চলবে। তিনি মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা করে বাড়িয়ে দিয়েছেন এবং নতুন করে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা না করে 1500 টাকা করে ভাতা ভিক্ষা দেবেন। মানুষ নগদ নারায়ণে বিশ্বাসী, এতে তো ভোট আসবে। তিনি প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বেকারদের কর্মসংস্থানের জন্য নতুন কোনো শিল্প আনতে পারেননি। তিনি বেকারদের চাকরি দিবেন কি? চাকরি বিক্রি করে তার ভাইপো প্রভূত অর্থের মালিক হয়ে গেছে। যে ছেলেটা একদিন নালার পাশে 1 কোটা রং নিয়ে বসে থাকতো, সে আজ হাজার হাজার কোটি টাকার মালিক। কোটি কোটি টাকা বিভিন্ন বিদেশি ব্যাংকে এবং হাজার হাজার বিদেশি বান্ধবী আছে। টাকা থাকলে যা হয় আর কি। এই ভাইপো কি করেননি? চাকরি বিক্রি থেকে শুরু করে গরু, বালি, পাথর, সোনা, কয়লা পাচার করে কোটি কোটি টাকা ইনকাম করেছে। রাজনৈতিক সুযোগ নিয়ে ভারতবর্ষের কয়জন এমপির ভাগ্যে এমন হাজার হাজার কোটি টাকা ইনকাম করার সুযোগ ঘটেছে? আমাদের আলিপুরদুয়ারের এমপি শ্রী মনোজ টিগ্গা মহাশয় একটি ক্লাবের পূজার চাঁদা পর্যন্ত দিতে পারেন না। পাড়ায় পাড়ায় সালিসির নামে, জমির দালালির মাধ্যমে, ক্লাবগুলোকে তোলাবাজির মাধ্যমে, ইট ভাটায় মাটি সাপ্লাই দেওয়ার নামে ও পঞ্চায়েত পৌরসভার অফিসগুলোতে কাজ না করে টাকা লোপাট করার নামে তৃণমূলের দুর্নীতিবাজ কর্মীবৃন্দ আজ প্রভূত টাকার মালিক হয়ে গেছে। এর একটা ভাগ অবশ্যই 25-75 হারে কালীঘাট বা ক্যামাক স্ট্রিটে যায়। গত 24 লোকসভার আগে তৃণমূলের যুবরাজ শ্রী অভিষেক ব্যানার্জি বলেছিলেন বিজেপির এমপি সংখ্যা 18 থেকে নিচে নামিয়ে আনা হবে। বাস্তবে ফলাফল প্রকাশের পর তাই দেখা গেছে। বিজেপির আসন সংখ্যা 18 থেকে 12তে নেমে এসেছে। বিজেপি নেতৃত্ব ভেবেছিল বিজেপির আসন সংখ্যা 18 থেকে 30-এ চলে যাবে, কিন্তু বাস্তবে তা হয়নি। অভিষেক ব্যানার্জির কথাই পড়ে গেছে। এবার আবার মমতা ব্যানার্জির ধর্ণা মঞ্চ থেকে শ্রী অভিষেক ব্যানার্জি বলেছেন বিজেপির এমএলএ সংখ্যা 77 থেকে 40-এর নিচে নামিয়ে আনা হবে। উচ্ছৃঙ্খল ও সর্বজ্ঞানী বিজেপি নেতৃত্ব বিষয়টি নিয়ে ভাববেন কিনা জানি না।
আমার মনে হয় শ্রী অভিষেক ব্যানার্জি শুধুই ফাঁকা আওয়াজ দেননি, তিনি অনেক অঙ্ক কষেই এই সংখ্যাটি বলেছেন। আসুন একটু একটু করে কারণ বিশ্লেষণ করি, তবে বিষয়টি পরিষ্কার হবে। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি শ্রী প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধীর দর্শক মণ্ডলী, আপনারা আমার প্রতিবেদনটি যেখান থেকেই দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সকলের মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করুন। উদাহরণস্বরূপ, গত লোকসভা ভোটে কুচবিহার লোকসভা কেন্দ্রের ফলাফল একটু হিসাব করি। বিজেপি প্রার্থী শ্রী নিশীথ প্রামাণিক মহাশয় মাত্র 40,000 ভোটের ব্যবধানে তৃণমূলের কাছে পরাজিত হয়েছে। এখানে শ্রী অনন্ত মহারাজের গ্রেটারের একটি ডিফ্যাক্টো হিসাব কাজ করছে। অনন্ত মহারাজ বিজেপির টিকিটে রাজ্যসভার এমপি হয়েছে এবং সকল প্রকার সুযোগ সুবিধা নিয়েছেন, কিন্তু ভোট দিয়েছেন তৃণমূলকে। তার নমুনা ভোটের আগেই দেখা গিয়েছিল, যখন অনন্ত মহারাজের সভায় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি স্বয়ং গিয়ে উপস্থিত হয়েছিলেন। তখনই চুক্তিটি চূড়ান্ত হয়ে গিয়েছিল। এটা বিজেপির বোঝা উচিত ছিল। বলতে বাধা নেই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের চাণক্য বলে কথিত শ্রী অমিত শাহজিকে অনন্ত মহারাজ ঘোল খাইয়ে ছেড়ে দিয়েছেন। শ্রী নিশীথ প্রামাণিকের পরাজয় কারণ 3টি পার্টে বিশ্লেষণ করব। প্রথম পার্ট আগেই উল্লেখ করেছি, এবার দ্বিতীয় পার্টে আসুন। যদি বুথ ভিত্তিক ফলাফল হিসাব করা যায়, তবে দেখা যায় কুচবিহার লোকসভা কেন্দ্রে 2000 বুথের ভিতর বিজেপি 1700 বুথে এগিয়েছিল, মাত্র 300 বুথে তৃণমূল এগিয়েছিল। এই 1700 বুথে বিজেপি যে লিড নিয়েছিল তার চেয়ে বেশি লিড নিয়েছিল তৃণমূল ওই 300 বুথে। ধরতে পারেন ওই 300 বুথে বিজেপি যে ভোট পেয়েছে বুথ প্রতি 5-6টা করে, বাকি সব ভোট তৃণমূলের পক্ষে গেছে। এটা কিভাবে সম্ভব হলো? সম্ভব হয়েছে এভাবেই যে ওই 300 বুথ তৃণমূল দখল করে একতরফাভাবে ছাপ্পা ভোট মেরেছে। তৃণমূল বেশ হিসাব করে সেই বুথ চিহ্নিত করে ধরে ধরে ছাপ্পা মেরেছে। সব জায়গায় রিগিং করার বা ছাপ্পা মারার প্রয়োজন হয়নি। 1700 বুথে সুন্দরভাবে বা সুষ্ঠুভাবে ভোট দেখে আমরা মনে করেছি ভালোভাবেই ভোট হয়েছে। যা করা তৃণমূল ওই 300 বুথের ভিতর দিয়ে করে নিয়েছে। এই হলো কুচবিহারে তৃণমূল জেতার আসল রহস্য। বিষয়টি আমার এক তৃণমূল ছাত্র আগেই বলেছিল। সে অগ্রিম বলেছিল কিছুতেই কুচবিহার আসন বিজেপি জিততে পারবে না। ফলাফল প্রকাশের পর তাই দেখলাম। তারপর আছে গণনা কেন্দ্রে অফিসারদের তৃণমূলের প্রতি পক্ষপাতিত্ব, সেটাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। এবার ধরুন প্রতি বিধানসভা পিছু হয়তো 300 করে বুথ আছে। সব বুথে ছাপ্পা দেওয়ার প্রয়োজন নেই। যদি 100 বুথ চিহ্নিত করে তৃণমূল ওইভাবে ছাপ্পা দিতে পারে, তবে তো কেল্লা পথে। সব বুথে সাধারণভাবে ভোট হবে, খালি চিহ্নিত ওই 100 বুথে একটু অন্যরকমভাবে ভোট হবে, অর্থাৎ ছাপ্পা হবে। ফলাফলের পর কাঁদুনি গিয়ে কোনো লাভ নেই। যে জিতে সেই সেকেন্ডার। কীভাবে জিতল সেটা দেখার দরকার নেই। এই হিসাব ধরে তৃণমূলের যুবরাজ শ্রী অভিষেক ব্যানার্জি 120টি বিধানসভা আসন চিহ্নিত করেছেন, যেখানে গত 21-এর ভোটে বিজেপি খুব অল্প ভোটের ব্যবধানে হেরেছিল। বাকি 60-70টি আসন মুসলিম সংখ্যাগরিষ্ঠ, সেখানে তৃণমূল এমনিতেই জিতবে। বাকি থাকলো মাত্র 110টার মতো আসন, সেখানে তৃণমূল সুষ্ঠুভাবে নির্বাচন হতে দিবে, কোনো ডিস্টার্ব করবে না। বুথ ক্যাপচার করার জন্য তৃণমূলের বাহিনী রেডি হয়ে গেছে। নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই তৃণমূলের মাস্তান বাহিনীকে কতটুকু ঠেকাতে পারবে, সেটাই একটা প্রশ্ন। বুথে ঠেকালেও রাস্তায় বা বাড়ি বাড়ি গিয়ে ঠেকাতে পারবে কি কেন্দ্রীয় বাহিনীকে? শ্রী অভিষেক ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গের সকল সমাজ বিরোধীরা একত্রিত হয়ে গেছে। প্রয়োজনে বাংলাদেশ থেকেও ভোট লুটেরাদের ভাড়া করে আনা হবে। ভোটের আগেই বাংলাদেশ থেকে ভোট লুটেরারা
সীমান্ত অতিক্রম করে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে অবস্থান নেবে। এই জন্যই মমতা ব্যানার্জি সীমান্তে কাটা তারে বেড়া দিতে এত অনীহা। বিজেপি নেতৃত্ব কি এই বিষয়গুলি সম্পর্কে সজাগ? তারা তো পরিবর্তন যাত্রা নিয়ে মশগুল হয়ে বসে আছে। ভোটে হারলে বিজেপি নেতৃত্বের কি হবে? তারা তো কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে বেশ নিরাপদেই আছেন। যা ছাল চামড়া যাবে সাধারণ বিজেপি কর্মীদের, কারো ঘরবাড়ি যাবে, জমি জায়গা যাবে, ব্যবসাপত্র বন্ধ হয়ে যাবে, কেউ কেউ খুন হয়ে যাবেন, মা বোনদের ইজ্জত যাবে। শ্রী নিশীথ প্রামাণিক ভোটে হেরে দিল্লি গিয়ে বসে রইলেন। যা ক্ষতি হবার তা তো সাধারণ বিজেপি কর্মীদের হলো। ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীদের সাহায্যের জন্য কেন্দ্রীয় প্রস্তাব ছিল, কিন্তু কুচবিহার জেলার বিজেপি নেতৃত্ব সেই তালিকায় এমন জল মেশালেন যে কেন্দ্রীয় নেতৃত্ব তা বন্ধ করে দিতে বাধ্য হলো। এবার তৃতীয় পর্বের আলোচনায় আসি। প্রত্যেক যুদ্ধেই গুপ্তঘাতক বা গুপ্তচরদের একটি বিশেষ ভূমিকা থাকে। প্রমাণস্বরূপ বলা যায়, ইরান ইসরায়েল যুদ্ধে খোমেনি হত্যার ইসরায়েলের নিখুঁত অপারেশনের গুপ্তচর ছাড়া কিছুতেই সম্ভব নয়। ইরান এখন সেই গুপ্তচরের সন্ধানে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। মুসলিমদের মহিলাদের প্রতি সাধারণ দুর্বলতা আছে। যেটুকু খবর পাওয়া যাচ্ছে, ইসরায়েল এই অস্ত্রকেই কাজে লাগিয়েছে। নির্বাচনী যুদ্ধেও এই গুপ্তচরদের একটি ভূমিকা থাকে। যেমন ধরুন, মুকুল রায় বিজেপিতে এসেও আবার তৃণমূলে ফিরে গেছেন পুনরায়। মুকুল রায় 19-এ বিজেপির জন্য একটু ভালো ফল করেও 21-এ নির্বাচনের মূল আঘাতে হানে। মনে হয় মমতা ব্যানার্জি পরিকল্পনা করে মুকুল রায়কে বিজেপিতে পাঠিয়েছিলেন। 21-এ নির্বাচনে মুকুল রায়ের ভূমিকা তাই নির্দেশ করে। আমরা সাধারণ বিজেপির সমর্থক, কিন্তু জয়প্রকাশ মজুমদার কি করে রাজ্য বিজেপির সহসভাপতি হয়, আর মুকুল রায়কে করা হয় সর্বভারতীয় বিজেপির সহসভাপতি? এমন ঘটনা আগে বিজেপিতে কখনো ঘটেনি। সংঘ এবং বিজেপি নেতৃত্ব বাঙালি জাতিকে ঠিকমতো চেনেন নাই বা বুঝতে পারেন নাই। সংঘের এমন কিছু দিগ্গজ সর্বজান্তা নেতৃত্ব আছেন যাদের কোনো কাণ্ডজ্ঞান নেই। এইসব নেতৃত্ব দিয়ে মমতা ব্যানার্জির মতো একজন ঝানু রাজনীতিবিদের সূক্ষ্ম রাজনৈতিক মারপ্যাচ বোঝা কি সম্ভব? মাথামোটা দিলীপ ঘোষের পক্ষেও 21-এ নির্বাচনে মমতা ব্যানার্জির কারসাজি বোঝা সম্ভব হয়নি। কেন্দ্রীয় নেতৃত্বের কথা বলতে পারবো না, কিন্তু বিজেপির রাজ্য এবং জেলা নেতৃত্বের ভিতর এমন সব এলিমেন্ট বসে আছেন যারা অর্থের বিনিময়ে রাতের অন্ধকারে তৃণমূলের দালালি করছে। তা না হলে লোকসভা নির্বাচনের আগে দিনহাটায় এক জনসভায় কুচবিহারের বিজেপি এক জেলা নেত্রী ভাষণ দিয়ে বসলেন, আমরা ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। সঙ্গে সঙ্গে তৃণমূল তার বক্তব্য চারিদিকে ছড়িয়ে দিল। ফল যা হবার তাই হয়েছে। আবার সেই নেত্রীকে দেখলাম পরিবর্তন যাত্রায় বলরামপুরে গলার শিরা পুলিয়ে মঞ্চে স্লোগান দিতে। চিড়িয়াখানা 2 অঞ্চলে এক নেতা বলল তাদের পার্টি অফিসের সামনে প্রচুর লোক জমায়েত হবে, নিরাপত্তা তিনি দেবেন। কার্যক্ষেত্রে দেখা গেল চিড়িয়াখানা 2 পার্টি অফিসের সামনে 2-3 জন লোক ছাড়া আর কেউ নেই, আর সেই নেতারও দেখা নেই। শোনা যায় সন্ধ্যা হলেই সেই নেতা তৃণমূল নেতাদের সঙ্গে বসে একসঙ্গে মদ খান। আরেক জেলা নেতা বর্তমানে গোসা করে বাড়িতে বসে আছেন। তিনি হাজার বলা সত্ত্বেও বিজেপির কোনো প্রোগ্রামে যান না, কিন্তু আলিপুরদুয়ারে প্রাক্তন সভাপতি শ্যাম শর্মা এসে তাকে নিয়ে বিজেপি বিরোধী প্রচারে তিনি যান। আরেক রাজ্য নেতা আছেন, তার ভূমিকাও ঠিক বোঝা যায় না। ওই নেতা গর্ব করে বলেন তিনি ইচ্ছা করলেই তৃণমূলের রাজ্য নেতৃত্বের ভালো পোস্ট পেতে পারেন। তৃণমূলের পোস্টের কোনো অভাব নেই। হাজারটা করে সহসভাপতি, সম্পাদক, সাধারণ সম্পাদক আছে। যেহেতু তৃণমূল একটি পারিবারিক কোম্পানি, সুতরাং মূল ক্ষমতা মুষ্টিমেয় কয়েকজনের হাতেই থাকে। সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলী হোসেন মহাশয় চিড়িয়াখানা অঞ্চলে একজন লোকও বের করার মুরাদ নেই। তিনি রাজ্যের সভাপতি হয়ে বসে আছেন। এইসব অকর্মণ্য লোক দিয়ে কুচবিহার জেলা বিজেপি ভরে আছে। এরা সারাদিন পার্টি অফিসে পড়ে থাকে, কখন কেন্দ্র থেকে ফান্ড আসবে, তাই কিভাবে ভাগাভাগি করে খাওয়া যায়। ফান্ড ভাগাভাগির কারণে
কেন্দ্রীয় সভাপতি নিতিন নবীনজির প্রোগ্রাম ফ্লপ করে দিয়েছে কোচবিহার জেলা নেতৃত্ব, ঠিকমতো প্রচারই করেনি। এখন আবার আরেক সমস্যার উদ্ভব হয়েছে। কথা ছিল যারা ছোট ছোট বাহনে করে নিতিন নবীনজির সবাই যাবে তাদের প্রত্যেককে ভাড়া দেওয়া হবে। এখনও অনেকে ভাড়া পাচ্ছে না। যার উপরে দায়িত্ব ছিল সেই সুভাষিস চৌধুরী, তিনি নাকি কিছুই জানেন না। রাজ্য সহসভাপতি শ্রী দীপক বর্মন মহাশয় এসব বিষয় কি অবগত আছেন? আমি প্রভাত বসাক শ্রী দীপক বর্মনকে বলছি, কথা মতো কেন ভাড়া পাচ্ছে না? শ্রী দীপক বর্মন কি এর উত্তর দিতে পারবেন? প্রতিটি বড় বড় সবার আগে কোচবিহার জেলা নেতৃত্বের একটা অংশ এই সকল ঘটনা করে টাকা মেরে দেয়। রাজ্য নেতৃত্বের দৃষ্টি আকর্ষণের জন্য ঘটনাটি বললাম। যে সকল লোক দিয়ে পাড়ার একটি ক্লাব চলে না, সেই সকল লোক দিয়ে কি একটা জেলা পার্টি চলে? বিজেপিতে কাজের লোকের প্রয়োজন নেই, কাছের লোকের প্রয়োজন। এই হিসাবেই দায়িত্ব বন্টন হয়। যেসব লোকের উপর পূর্বেই আর্থিক তছরূপের দায় আছে, আবার তাদেরকেই টাকা বন্টনের দায়িত্ব দেওয়া হয়। ভালো ভালো লোকদের উপর বিজেপি নেতৃত্ব চোখ পড়ে না। তাহলে কিভাবে একটা শক্তপোক্ত পার্টি সংগঠন গড়ে উঠবে? খেটে মরে হাইলা চাষা, সুরির ঘরে লক্ষ্মীর বাসা। এক শ্রেণীর লোক খেটে যাচ্ছে, আবার আরেক শ্রেণীর বিজেপি নেতৃত্ব ফান্ড ভাগাভাগি করে খাচ্ছে এবং তৃণমূলের কাছ থেকে মাসহারা পাচ্ছে নিয়মিত। এক শ্রেণীর নেতাদের স্থায়ী ইনকাম বলতে কিছুই নেই। তারা বিশাল বিশাল বাড়ি করছে, দামি দামি শাড়ি, সোনার গয়না করছে। যোগ্য নেতারা সময় দিতে পারে না, কারণ তাদের সঙ্গে পেট আছে, ইনকাম করে চলতে হয়। আর ওই ছদ্মবেশী নেতাদের হাতে অফুরন্ত সময় আছে, তাই সারাদিন বিজেপি অফিসে পড়ে থাকে। এই হলো কোচবিহার জেলা বিজেপির হাল। অনেক কিছুই বললাম, হয়তো অনেকের গায়ে লাগতে পারে। এই সকল বিষয়গুলোর উপর যদি বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব লক্ষ্য না দেয়, তবে বিজেপির বঙ্গবিজয় অধরাই থেকে যাবে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রচেষ্টার কোনো ঘাটতি দেখা যাচ্ছে না। তবে আমরা কি প্রস্তুত আছি? প্রশ্ন এখানেই। ইতিমধ্যে মমতা ব্যানার্জির ধর্ণা নাটক শুরু হয়ে গেছে। উদ্দেশ্য নির্বাচন কমিশন ও এসআইআর কাজে নিযুক্ত বিচারপতিদের উপর চাপ সৃষ্টি করা। নির্বাচন কমিশনার শ্রী গণেশ কুমার কলকাতায় পা রেখেছেন এবং তৃণমূলে ইত্রামিও শুরু হয়ে গেছে। গণেশ কুমারকে কালো পতাকা এবং স্লোগান দিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। জানি না এতে মিস্টার গণেশ কুমার কতটা ভয় পাবেন। গণেশ কুমাররা কলকাতা থেকে দিল্লি ফিরে গেলেই মমতা ব্যানার্জিদের ধর্ণা নাটক সমাপ্ত হয়ে যাবে। আগামী 8-10টা দিন পশ্চিমবঙ্গের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 9-10 তারিখ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের মিটিং কি হয় সেদিকে সকলের নজর থাকবে। আগামী বুধবার হয়তো নতুন রাজ্যপাল পশ্চিমবঙ্গে এসে শপথ নেবেন। আগামী 10ই মার্চ নির্বাচন কমিশনের বিরুদ্ধে মমতা ব্যানার্জির করা সুপ্রিম মামলার শুনানি আছে। আবার 18ই মার্চ মমতার ফাইল ছিনতাই মামলার সুপ্রিম শুনানি আছে। এদিকেও আমাদের নজর রাখতে হবে। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন। আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিজের মনে করে। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।